এক ষোড়শীর প্রেমে। শেষ পর্ব। লেখিকা তানজিলা আহমেদ স্পর্শিয়া। তুমি তো জানোই আমার সাথে মাইশার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু আমি মাইশাকে না তোমাকে ভালোবাসতাম। কিন্তু তখন কিভাবে কি করব মাথায় আসছিল না। একদিন মাইশা আমার সাথে দেখা করতে চাই। আমিও রাজি হয়ে যায়। কারণ তোমার বিষয়টা ওকে বলতে হবে। কিন্তু আমি কিছু বলার আগেই মাইশা জানায় ওর বয়ফ্রেন্ড আছে, সে এই বিয়ে করতে পারবে না। আমি তো শুনে খুশি হয়ে যায়। তারপর মাইশাকে তোমার কথা জানায়। মাইশা আগে থেকেই তোমাকে চিনত। কিন্তু সে খোঁজ নিয়ে দেখল তোমাকে অনেকেই বউ করে নিয়ে যেতে চাইছে। অপরদিকে তোমার মা বাবাও এত ছোট বয়সে তোমাকে বিয়ে দিবে না। তখন আমি আর মাইশা ব্যাপারটা আমার আম্মু আর মাইশার আব্বুকে জানায়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে বিয়ের দিন মাইশা পালিয়ে গেলে তোমার মা বাবাকে কনভিন্স করে আমাদের বিয়েটা দিয়ে দিবে। তাই তো বিয়েতে তেমন কেউ ছিল না। এইভাবেই আমাদের বিয়েটা হয়। কিন্তু আপনি আমাকে কিভাবে চিনেন? সায়ন মৃদু হেসে বলল, তোমাকে চিনতাম অনেক আগে থেকেই মেহরু। সিতারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আগে থেকেই মানে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। তুমি মনে করতে পারবে না, কারণ সেটা একান্তই আমার মুহূর্ত ছিল। বলেন, অন্য একদিন বলবো। দরকার নেই। এত কিছু করে বিয়ে করছেন। আমি আপনার সাথে যাচ্ছি না আজ। সত্যি যাবে না? না, যাব না। তুলে নিয়ে যাব। আমি না গেলে? সায়ন কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে সুমি বেগম তাদের ডাক দিলেন। অতঃপর তারা দুজন নিচে নেমে এলো। তারা নিচে নেমে আসতেই সুমি বেগম তাদের নাস্তা খেতে দিলেন। এর মধ্যেই ইফাজ সাহেব এসে উপস্থিত হলেন। সায়নের সাথে কুশল বিনিময় করলেন। পর বললেন, আজকে যখন এসেছো সো যেতে পারবে না। আজ রাতটুকু থেকে সকালে না হয় চলে যেও, যদি তোমার কাজ থাকে। সায়ন আর ইফাজ সাহেবের কথার উপর কিছু বলতে পারল না। রাতে খাওয়া দাওয়া করে সিতারা ও সায়ন নিজেদের রুমে এলো। সায়ন বিছানায় বসে বলল, সেদিন কাপড় খুলে গিয়েছিলাম, ওইগুলো কই? আছে, আমি ধুয়ে আলমারিতে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। চেঞ্জ করবেন? হ্যাঁ, চেঞ্জ করা উচিত ছিল। আচ্ছা, আমি কাপড় বের করে দিচ্ছি। বলেই সিতারা আলমারি থেকে একটা টি শার্ট আর একটা প্যান্ট নামিয়ে দিল সায়নকে। সায়ন সেগুলো দেখে অবাক হয়ে বলল, এইগুলো তো আমার কাপড় না। আমি আর আম্মু সেদিন শপিং এ গিয়েছিলাম, তখন এইগুলো নিয়েছি আপনার জন্য। সায়ন অবাক হয়ে তাকিয়ে রইল সিতারার দিকে। আমার জন্য? সিতারা একটু লজ্জা পেলেও দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আপনার জন্য। পছন্দ হয়নি? সায়ন হালকা হেসে বলল, আমার পছন্দের চেয়ে বেশি কিছু। তবে আমার ছোট্ট বউ যে এত কেয়ারিং হবে তা ভাবিনি। সিতারা মুখ বাঁকিয়ে বলল, আপনার বউ ছোট্ট না, বুঝলেন? সায়ন মৃদু হাসল। ঠিক আছে, আমার ষোড়শী বউটা খুব বড় হয়ে গেছে তাই তো? সিতারা বিরক্ত হয়ে বলল, আপনি না খুব দুষ্টু। সায়ন কাছে এগিয়ে এসে সিতারার চিবুক তুলে ধরল। দুষ্টু তো তুমিও কম নও মেহরু। সিতারার মুখটা গরম হয়ে উঠল। সে দৃষ্টি নামিয়ে নিল, কিন্তু সায়নের চোখে চোখ পড়তেই বুকের মধ্যে আবার সেই অদ্ভুত অনুভূতি কাজ করল। সায়ন আস্তে করে বলল, তুমি এভাবে আমার জন্য চিন্তা করো, আমার জন্য শপিং করো। এসবের মানে কি জানো? সিতারা কাপা কাপা কণ্ঠে বলল, মানে কিছু না। সায়ন মৃদু হাসল। মানে একটাই, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, তাই না? সিতারা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখল। সায়ন ধীরে ধীরে তার কপালে একটা নরম চুমু দিল। ভালোবাসতে থাকো মেহরু। আমি তো তোমার সেই প্রথম দিন থেকেই। সিতারা চমকে তাকালো সায়নের দিকে। সায়ন মুচকি হেসে বলল, আর এই ভালোবাসাটা যেন কখনো কমে না যায়, বোঝো? সিতারা লজ্জায় পড়ে গেল, এলোমেলো দৃষ্টি ফেলল চারিদিকে। বিছানায় শুয়ে কমফোর্টারের ভিতর ঢুকে পড়ল। সায়ন ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। এসে সোজা সিতারার পাশে শুয়ে পড়ল। কমফোর্টারের ভেতর গুটিসুটি মেরে শুয়ে থাকা সিতারার মাথার কিছু চুল তার মুখের সামনে এসে পড়েছিল। সায়ন আলতো করে সেই চুল সরিয়ে দিল, তারপর মৃদু হেসে বলল, এভাবে লুকিয়ে থাকলে তো আমার ছোট্ট বউটা একদম পিচ্চি বাচ্চার মতো লাগছে। সিতারা মুখ বের করল না, শুধু বলল, আপনার কথা শুনতে ইচ্ছা করছে না? সায়ন একদম কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, কেন, আমি কি এমন বললাম? সিতারা ধীরে ধীরে মুখ বের করল, বড় বড় চোখ মেলে তাকালো সায়নের দিকে। আপনি বেশি কথা বলেন তাই। সায়ন মৃদু হেসে সিতারার গালে আঙুল বুলিয়ে বলল, তুমি জানো বেশি কথা না বললে আমি থাকতে পারি না। বিশেষ করে যখন আমার পাশে আমার সুন্দরী বউ শুয়ে থাকে। সিতারা চুপ করে থাকলো, কিন্তু তার গালের রং একটু লালচে হয়ে গেল। সায়ন সেটা লক্ষ্য করল আর একটু মজা পেয়ে বলল, ওহ, তাহলে তুমি এখনো লজ্জা পাও? ভাবছিলাম এতদিনে আমার সাথে মানিয়ে নিয়েছ। সিতারা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আপনার কথা শুনলেই আমার রাগ হয়। সায়ন একটু হেসে বলল, তাহলে রাগ কমানোর একটা উপায় আছে। সিতারা ভ্রু কুঁচকে তাকালো। কি উপায়? সায়ন হুট করে সিতারাকে নিজের দিকে টেনে আনল।
সিতারার শ্বাস আটকে গেল। তার মাথা সায়নের বুকে ঠেকে গেল আর সায়নের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পেল সে। সিতারা দ্রুত উঠে বসতে গিয়েও পারল না, কারণ সায়ন শক্ত করে তাকে ধরে রেখেছে। ছাড়ুন। সায়ন আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল, মৃদু হেসে বলল, আগে বলো রাগ কমেছে কিনা। সিতারা চোখ বড় বড় করে বলল, আপনি অনেক বেশি বদমাশ হয়ে যাচ্ছেন। সায়ন মুচকি হেসে বলল, শুধু তোমার জন্যই। সিতারা একটু থেমে ধীরে ধীরে বলল, আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন। সায়নের হাসি থেমে গেল। সে কিছুক্ষণ সিতারার চুলে আঙুল চালিয়ে বলল, অনেক আগের কথা মেহরু। তবে আমি চাই না তুমি এখন সেটা জানো। সময় হলে আমি বলবো, এখন আমার বলতে লজ্জা লাগছে। সায়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে সিতারার চুলের একটা অংশ আঙুলে পেঁচিয়ে ফেলল। তুমি জানো মেহরু, তোমার চুলগুলো অনেক সুন্দর, এত লম্বা আর এত মসৃণ। সিতারা তার দিকে তাকিয়ে বলল, আপনি সবসময় আমার চুল নিয়ে কথা বলেন কেন। সায়ন মৃদু হাসল, কারণ এগুলো তোমার মতোই সুন্দর। সিতারা এক মুহূর্ত থমকে গেল। তার বুক ধক করে উঠল। সায়ন আবার বলল, তুমি কি জানো আমি যখন প্রথমবার তোমাকে দেখি তখন থেকেই মনে মনে তোমার হয়ে গিয়েছিলাম। সিতারা অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি। সায়ন হালকা হেসে বলল, হুম, সত্যি। সিতারা চুপ করে থাকল। তার চোখে এক ধরনের উষ্ণতা জেগে উঠল। সায়ন তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ো মেহরু। তোমাকে আরও অনেক কিছু জানাতে হবে। তবে ধীরে ধীরে। সিতারা চোখ বন্ধ করল, কিন্তু তার মনে চলতে লাগলো হাজারো প্রশ্ন। এই মানুষটা তাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে অথচ সে কিছুই জানত না। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আস্তে আস্তে ঘুমের জগতে হারিয়ে যেতে যেতে মনে মনে বলল, হয়তো সত্যিই আমি তাকে ভালোবেসে ফেলেছি। সায়ন আরও কাছে এগিয়ে এসে সিতারার কপালে আলতো করে চুমু দিল। তুমি জানো মেহরু, আমি তোমাকে আগেও পছন্দ করতাম, এখন তো আরও বেশি ভালোবাসি। সিতারা চোখ বন্ধ করল, তার হৃদয় যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো সায়নের এই নরম কণ্ঠস্বর আর স্পর্শে। সে কিছু বলল না, শুধু অনুভব করল সায়নের উষ্ণতা। সায়ন মৃদু হাসল, আজ রাতটা তোমার জন্য স্পেশাল জানো। সিতারা চোখ বড় বড় করে তাকালো। কেন। সায়ন হেসে বলল, কারণ আজকের রাত থেকেই তুমি শুধু আমার, শুধুই আমার মেহরু। কিন্তু আমি তো বিয়ের পর থেকেই আপনার। হ্যাঁ তবে। তবে কি। কিছু না, ঘুমাও। সিতারা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সায়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সিতারা তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, যেন এই একটুখানি ভালোবাসার উষ্ণতায় সে হারিয়ে যেতে চায়। কিন্তু আমি তো বিয়ের পর থেকেই আপনার। হ্যাঁ তবে। তবে কি। কিছু না, ঘুমাও। সিতারা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সায়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সিতারা তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, যেন এই একটুখানি ভালোবাসার উষ্ণতায় সে হারিয়ে যেতে চায়। পরের দিন সকালে নাস্তা করে সায়ন ও সিতারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সায়ন ড্রাইভ করছিল, মাঝে মাঝে একপাশ তাকিয়ে দেখছিল সিতারাকে। সিতারা কখনোই খুব বেশি চুপচাপ থাকে না, কিন্তু আজ সে একদম চুপচাপ। কি হলো, এভাবে চুপচাপ কেন। সায়ন হালকা গলায় বলল। সিতারা চোখ নামিয়ে নিল। এমনি। সায়ন একদৃষ্টিতে তাকালো তার দিকে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বলো তো আমার ছোট্ট বউটা কি ভাবছে। সিতারা এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বলল, জানি না, মনে হচ্ছে আমার জীবনটা কেমন যেন বদলে যাচ্ছে। সায়ন হেসে বলল, পরিবর্তন খারাপ কিছু না মেহরু। পরিবর্তন যদি সঠিক মানুষের সাথে হয় তাহলে সেটা সুন্দর হয়। সিতারা চুপচাপ তার কথা শুনছিল। তারপর হঠাৎ বলল, আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন। সায়ন তার গাড়ির গতি একটু কমিয়ে আনলো, তারপর গভীর দৃষ্টিতে তাকালো সিতারার দিকে। তুমি কি মনে করো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। সিতারা অবাক হয়ে তাকালো। সায়নের চোখে কোনো মজা নেই, কোনো খুনসুটি নেই, শুধু নিখাদ ভালোবাসা। সায়ন আবার বলল, তুমি যদি আজ বলো আমি তোমার জীবনে না আসি তাহলে চলে যাব। কিন্তু আমি জানি তুমি সেটা চাইবে না। কারণ আমরাও একে অপরের জন্যই তৈরি হয়েছি, তাই না। সিতারা কিছু বলল না। তার হৃদয়টা যেন একটু নরম হয়ে এল। আসলেই সায়নকে ছাড়া কি সে থাকতে পারবে। গাড়ির জানালা দিয়ে হালকা বাতাস এসে সিতারার চুলগুলো উড়িয়ে দিল। সায়ন হেসে বলল, তোমার এই চুলগুলো একদিন আমাকে পুরোপুরি পাগল করে দেবে। সিতারা মুখ বাঁকিয়ে বলল, আমি তো পাগল বানানোর জন্য কিছু করছি না। সায়ন মৃদু হাসল, আসলে তুমি যাই করো সেটাই আমাকে তোমার প্রতি আরো দুর্বল করে দেয়। সিতারা চুপ করে রইল। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। গাড়ি ধীরে ধীরে সায়নের বাড়ির সামনে এসে থামল। বাড়ির গেট খুলতেই ভিতর থেকে আফরোজা বেগম বেরিয়ে এলেন। আফরোজা বেগমের মুখে উজ্জ্বল হাসি, চোখে মুখে আনন্দের ঝিলিক। এসেছো বাবা। সিতারা, মা কেমন আছো। সিতারা মৃদু হেসে বলল, ভালো আছি আম্মু। আফরোজা বেগম এগিয়ে এসে সিতারার মাথায় হাত রাখলেন। ভালো থাকিস মা, তুই আমার ঘরের লক্ষ্মী।
তোকে পেয়ে মনে হয় আমার সংসারে পূর্ণতা এসেছে। সিতারা লজ্জায় মাথা নিচু করল। সায়ন পাশে দাঁড়িয়ে মুচকি হেসে তার প্রতিক্রিয়া দেখছিল। ভেতরে আসো, অনেক কিছু রান্না করেছি আজ, আফরোজা বেগম বললেন। সিতারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। তখন লাঞ্চ টাইম। ড্রয়িং রুমে ঢুকে দেখে টেবিল সাজানো হয়েছে বাহারি খাবারে। বিরিয়ানি, রোস্ট, পায়েস, ফিরনি সবই ছিল। আহা, এত কিছু! সায়ন অবাক হয়ে বলল। আফরোজা বেগম হেসে বললেন, এগুলো সব আমার ছোট্ট বৌমার জন্য। সায়ন মজা করে বলল, তাহলে আমি কিছু পাবো না? তুই কি নতুন বর নাকি? নতুন বউয়ের জন্যই এসব আয়োজন। আফরোজা বেগম হাসতে হাসতে বললেন। খাওয়ার পর সবাই বসার ঘরে বসল। আফরোজা বেগম সিতারার হাত ধরে বললেন, মা, তুই সুখে থাক, ভালো থাক। এই ঘরের বউ তুই, এই সংসার তোকে গুছিয়ে নিতে হবে। সিতারা মাথা নিচু করে রইল। আফরোজা বেগম সায়নের উদ্দেশ্য করে বললেন, কালকে তোর চাচি ফোন দিয়েছে, বউকে নিয়ে যেতে বলছে। ওকে নিয়ে ঘুরে আয়। আচ্ছা আম্মু, কয়েকদিন পর যাব। এখন ফ্রেশ হয়ে নিই, হসপিটালে যাব। বলেই সায়ন রুমে চলে যায়। সিতারাও রুমে এসে বেকনিতে চলে যায়। বেকনিতে সে ফুল গাছ লাগিয়েছে কয়েকটা, সেইগুলো পানি দিতে থাকে সে। এর মধ্যেই সায়ন রেডি হয়ে রুমের ভেতর থেকে সিতারাকে ডাক দেয়। মেহরু। সিতারা গাছের পাতায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জি আসছি। সে ধীরে ধীরে রুমে ঢুকল। সায়ন সাদা শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। তার হাতে ঘড়ির ফিতা ঠিক করতে করতে বলল, আমি বের হচ্ছি, তুমি কিছু লাগবে? সিতারা মাথা নাড়ল। না, কিছু লাগবে না। আপনি কখন ফিরবেন? সায়ন গলায় ঘড়িটা পরে নিল, তারপর মিষ্টি হেসে বলল, তুমি কি আমার অপেক্ষায় থাকছ? সিতারা চোখ ঘুরিয়ে বলল, আমি তো শুধু জানতে চাইলাম। সিতারা সায়নের দিকে চোখ তুলে তাকায়। সাদা শার্ট পরেছে ছেলেটা। ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগছে। ইচ্ছে করছে কিউট ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে একটা চুমু খেতে। সিতারা সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় ধাক্কা খেলে এটা সে কি ভাবছে, নিজের গাল দুটো গরম হয়ে উঠল। সায়ন খেয়াল করল সিতারা হঠাৎই একটু অস্বস্তিতে পড়েছে। সে মজা করে বলল, কি হলো? হঠাৎ তোমার গুলুমুলু গাল এত লালচে হয়ে গেল কেন? সিতারা তড়িঘড়ি মুখ ফিরিয়ে নিল। কিছু না। সায়ন এগিয়ে এসে তার মুখটা হাতে ধরে বলল, কিছু তো একটা নিশ্চয়ই বলো তো, আমার ছোট্ট বউটা কি ভাবছিল? সায়ন আর কিছু না বলে পারফিউম মাখতে শুরু করল। হঠাৎ করেই সিতারা বলল, ডাক্তার সাহেব? হুম। চোখ বুজে ফেলল সিতারা। পরপর চোখ খুলে পিট পিট করে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন সুপুরুষের দিকে। ঢোক গিলে মনে সাহস নিয়ে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? সিতারার এমন কথায় ভড়কে গেল সায়ন। অবাক নয়নে তাকিয়ে বলল, মেহরু, ঠিক আছো তুমি? এক পর্যায়ে রাগ হলো সিতারার। তার নিজেরই তো স্বামী সায়ন। একটু জড়িয়েই ধরতে চেয়েছে সে, তাই বলে এইভাবে বলবে? গাল ফুলিয়ে মেয়েটা বলল, থাক, লাগবে না। বলেই সিতারা বেরিয়ে যেতে নিলে সায়ন হাত টেনে ধরল। এক ঝটকায় নিজের বক্ষস্থলে নিয়ে আসলো মেয়েটিকে। সিতারা হতভম্ব হয়ে গেল। সায়নের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল লজ্জায়। সায়ন ঠোঁটের কোণে মুচকি হেসে বলল, আমার ছোট্ট বউটা এত আবদার করতে শিখল কবে? সিতারা ধীরে ধীরে মুখ তুলল, তার চোখে লাজুক অভিমান খেলা করছে। আমি কি ভুল কিছু বলেছি? সায়ন মাথা নাড়ল, একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, ভুল বলনি, কিন্তু তুমি না চাইলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম। সিতারা চোখ নামিয়ে নিল, তার বুকের ধুকধুকানি যেন আরো বেড়ে গেল। সায়ন সিতারার কপালে আলতো করে চুমু দিল। সিতারা চুপ করে থাকল। তার মনে হচ্ছিল সায়নের বুকের ভেতর একটা ছোট্ট ঘর বানিয়ে সেখানে সারা জীবন কাটিয়ে দিতে পারলে ভালো হতো। সায়ন হেসে বলল, এভাবে চুপচাপ তাকিয়ে থাকলে কিন্তু আজ হসপিটাল যাওয়া হবে না। ডাক্তার সাহেব? হুম। চোখ বুজে ফেলল সিতারা। পরপর চোখ খুলে পিট পিট করে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন সুপুরুষের দিকে। ঢোক গিলে মনে সাহস নিয়ে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? সিতারার এমন কথায় ভড়কে গেল সায়ন। অবাক নয়নে তাকিয়ে বলল, মেহরু, ঠিক আছো তুমি? এক পর্যায়ে রাগ হলো সিতারার। তার নিজেরই তো স্বামী সায়ন। একটু জড়িয়েই ধরতে চেয়েছে সে, তাই বলে এইভাবে বলবে? গাল ফুলিয়ে মেয়েটা বলল, থাক, লাগবে না। বলেই সিতারা বেরিয়ে যেতে নিলে সায়ন হাত টেনে ধরল। এক ঝটকায় নিজের বক্ষস্থলে নিয়ে আসলো মেয়েটিকে। সিতারা হতভম্ব হয়ে গেল। সায়নের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল লজ্জায়। সায়ন ঠোঁটের কোণে মুচকি হেসে বলল, আমার ছোট্ট বউটা এত আবদার করতে শিখল কবে? সিতারা ধীরে ধীরে মুখ তুলল, তার চোখে লাজুক অভিমান খেলা করছে। আমি কি ভুল কিছু বলেছি? সায়ন মাথা নাড়ল, একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, ভুল বলনি, কিন্তু তুমি না চাইলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম। সিতারা চোখ নামিয়ে নিল, তার বুকের ধুকধুকানি যেন আরো বেড়ে গেল। সায়ন সিতারার কপালে আলতো করে চুমু দিল।
সিতারা চুপ করে থাকল। তার মনে হচ্ছিল সায়নের বুকের ভেতর একটা ছোট্ট ঘর বানিয়ে সেখানে সারা জীবন কাটিয়ে দিতে পারলে ভালো হতো। সায়ন হেসে বলল, এভাবে চুপচাপ তাকিয়ে থাকলে কিন্তু আজ হসপিটাল যাওয়া হবে না। সিতারা দ্রুত সরে গিয়ে বলল, জানেন আপনার কথা একদম সহ্য হয় না। সায়ন মজা করে বলল, তাহলে বউ হওয়ার দরকার ছিল না। সিতারা চোখ বড় বড় করে তাকালো। মানে, তাহলে কে হতো? সায়ন আরও কাছে গিয়ে কানে কানে বলল, কেউ হতো না, কারণ আমি শুধু তোমাকেই চাই। সিতারার মুখ আবার লাল হয়ে গেল আর সায়ন খিলখিল করে হেসে বলল, আচ্ছা আমি বের হচ্ছি। তোমার কিছু লাগলে অবশ্যই আমাকে ফোন করবা। বাসা থেকে তোমার ফোনটা এনেছো নিশ্চয়? সায়ন তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আমি যাচ্ছি, সন্ধ্যায় ফিরে তোমাকে কোথাও নিয়ে যাব। কোথায়? তোমার শ্বশুর বাড়িতে। নিয়ে এসেছিলাম। সিতারা প্রথমে বুঝতে পারেনি, তারপর সায়নের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। শ্বশুরবাড়ি মানে? সায়ন ঠোঁটের কোণে মুচকি হাসল। মানে আমার গ্রামের বাড়ি। চাচি তোমাকে নিয়ে যেতে বলেছেন। কিন্তু আপনি কয়েকদিন পর যাবেন বলেছেন না? তবে এখন ভাবছি আজ রাতেই রওনা দিব। গ্রামে গিয়ে দাদির হাতের বানানো সুস্বাদু পিঠা খাব। সিতারা চুপচাপ সায়নের দিকে তাকিয়ে থাকল। তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা শুনে হালকা উত্তেজনা কাজ করছিল, আবার একটা অজানা ভয়ও লাগছিল। সে তো আগে কখনো সায়নের পুরো পরিবারকে সামনাসামনি দেখেনি। তারা কেমন হবে? তাকে পছন্দ করবে তো? সায়ন সিতারার চোখে মুখে চিন্তার ছাপ দেখে হাসল। কি হলো? ভয় পাচ্ছ নাকি? সিতারা দ্রুত মাথা নাড়ল। না, ভয় কেন পাবো? সায়ন মজা করে বলল, তাহলে মুখে এত ভাবলেশীন ভাব কেন? যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমি তোমাকে কোথাও বিক্রি করে দিতে নিয়ে যাচ্ছি। সিতারা রাগে চোখ কুঁচকে বলল, আপনার কথা একদম সহ্য হয় না। সায়ন হেসে বলল, এটা তো নতুন কিছু না, তুমি তো সবসময়ই বলো। সিতারা মুখ ফুলিয়ে বলল, আমি কিন্তু যাচ্ছি না। আপনি একা যান। সায়ন তখন গম্ভীর মুখ করে বলল, ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমি একাই যাব। দাদিকে গিয়ে বলবো তোমার নাতবউ তো আসতেই চায় না। সিতারা এক মুহূর্তে ভেবে উঠতে পারল না কি বলবে। সে বুঝতে পারছিল সায়ন মজা করছে, কিন্তু তার দাদির কথা শুনে হালকা ভয়ও লাগছিল। বৃদ্ধ মহিলারা কেমন যেন রকমের হয়, তাই ভয় লাগছে মেয়েটার। আপনার দাদি কি রাগ করবে? সায়ন একদম শান্ত গলায় বলল, অবশ্যই করবে। তুমি কি জানো দাদি কতদিন ধরে অপেক্ষা করছে তোমার জন্য? সিতারা একদমই নীরব হয়ে গেল। সায়ন তখন একটু নরম সুরে বলল, মেহরু, আমি চাই তুমি আমার পরিবারের সাথে মিশে যাও। তুমি গেলে সবাই খুশি হবে, বিশেষ করে দাদি। সিতারা একটু ইতস্তত করল, তারপর নিচু গলায় বলল, আচ্ছা যাব। সায়ন হাসি মুখে বলল, গুড, তাহলে তুমি ব্যাগ গোছাও, আজ রাতেই রওনা দিব। সিতারা মাথা নিচু করল। সত্যি বলতে তার মনেও গ্রামের বাড়ি যাওয়ার একটা আলাদা উত্তেজনা ছিল। একদিকে দাদির হাতের পিঠা খাওয়ার লোভ, অন্যদিকে একটা ভয় সায়নের পরিবার তাকে কেমনভাবে গ্রহণ করবে। সায়ন তার প্রতিক্রিয়া দেখে হাসল। কি হলো? এত চুপচাপ কেন? সিতারা ধীরে ধীরে বলল, আমি আমি কখনো গ্রামের বাড়িতে যাইনি। মানে আপনার বাড়িতে সবাই কেমন হবে? সায়ন আলতো করে তার গালে হাত রাখল। তুমি এত ভাবছ কেন? সবাই তোমাকে খুব আদর করবে। বিশেষ করে দাদি তো তোমার জন্য পাগল হয়ে আছে। সিতারা হালকা হাসল। আপনার দাদি কি আমাকে ভালোবাসবে? সায়ন গভীর দৃষ্টিতে তাকালো। আমি জানি সে তোমাকে ভালোবাসবে, কারণ তুমি আমার ভালোবাসা। সিতারার গাল আবার লাল হয়ে গেল। সে দ্রুত উঠে গিয়ে ব্যাগ গোছানো শুরু করল, আর সায়ন মজা করে হেসে বলল, দেখছো, তুমি তো বেশ আগ্রহ নিয়ে ব্যাগ গোছাচ্ছ। আচ্ছা আমি এবার যাই তাহলে। বলেই সায়ন রুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু সিতারাও আসলো। সায়নকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিল। সায়ন কাজ শেষ করে একেবারে রাতেই ফিরল। রাতে এসে খাওয়া দাওয়া করে রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাতের অন্ধকারে গাড়ি ছুটে চলেছে। শহরের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে প্রকৃতির সান্নিধ্যে চলে যাচ্ছে তারা। সিতারা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। হালকা চাঁদের আলো পড়ে আছে চারপাশে, আর সায়ন গাড়ি চালাচ্ছে একদম মনোযোগ দিয়ে। সায়নের নরম কণ্ঠ শুনে চমকে তাকালো সিতারা। তুমি কি ক্লান্ত? সে মাথা নাড়ল। না, ক্লান্ত না, শুধু একটু ভয় লাগছে। সায়ন হাসল। ভয় পাওয়ার কিছু নেই মেহরু। আমার বাড়ি তোমারও বাড়ি, আর দাদি তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। রাত প্রায় 12টার কাছাকাছি। গ্রামের কাঁচা রাস্তা ধরে গাড়িটা এগিয়ে চলেছে। বাইরে নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির ডাক আর দূরের কুকুরের ঘেউ ঘেউ। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে সিতারার গালে লাগছে। সায়ন একনাগাড়ে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে সিতারার দিকে তাকাচ্ছে। সে কি একটু টেনশনে আছে? তুমি নিশ্চুপ হয়ে আছো কেন? সিতারা ধীরে বলে, আমি জানি না, একটু অস্বস্তি লাগছে। সবাই কেমন হবে?
যদি আমাকে পছন্দ না করে? সায়ন হেসে গাল টিপে বলল, আমার বউ পছন্দ না করার মতো মানুষ না। কারণ আমার বউকে ভালো না বাসার মতো বোকা তো আমাদের বাড়িতে নেই। সিতারা চুপ করে থাকল। সে জানে সায়ন ঠিক বলছে। কিন্তু তার মনে অজানা ভয় কাজ করছে, সবাই যদি তাকে পছন্দ না করে। গাড়িটা উঠানে এসে থামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধা লাঠির উপর ভর দিয়ে এক পা এগিয়ে এলেন। চোখে একরাশ উচ্ছ্বাস, চেহারায় গভীর মমতা। সায়ন, এসে গেছিস? সায়ন হাসতে হাসতে গাড়ি থেকে নামল। জি দাদি, তোমার নাতবউকেও আনলাম। সিতারার বুক ধক করে উঠল। গ্রামের মুরব্বীরা কেমন যেন হয়। সায়নের মুখ দাদি ডাক শুনে সিতারা বুঝতে পারল এইটা সায়নের দাদি। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামল। এই যে নাতবউ, কাছে আসো তো দেখি। সিতারা আস্তে আস্তে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালেন আর নাজমা বেগম তার হাত দুটো ধরে ফেললেন। আমার নাতবউ একদম লক্ষ্মী, একদম শুভ্র কলির মতো মিষ্টি। সিতারা এতটা সহজ গ্রহণযোগ্যতার জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলার আগেই নাজমা বেগম তাকে বুকে টেনে নিলেন। গায়ের সাথে লেগে থাকা আতরের হালকা গন্ধ সিতারার নাকে এল। নাজমা বেগমের কোমল হাত মাথায় বুলিয়ে দিলেন। এত দেরি করলি কেন? তোদের জন্য কত কিছু রেডি করে রেখেছি। সিতারা অবাক হয়ে বলল, আমার জন্য? হ্যাঁ রে পাগলি, আমি তোর আসার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলাম। সায়ন মিটিমিটি হাসল। দাদি, মনে হচ্ছে আমি এখানে একদম অপ্রয়োজনীয় হয়ে গেছি। নাজমা বেগম তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন, তুই আগে আসলে তো এই আদর পেতিস, এখন তো তোর বউ এসেছে। সিতারা হাসিমুখে সায়নের দিকে তাকালো আর সায়ন একটু চোখ টিপে বলল, দেখলে দাদি, এখন শুধু তোমার। এমন সময় সায়নের চাচা সুমন তালুকদার আর চাচি মিনারা বেগম দরজার সামনে এসে দাঁড়ালেন। চাচার চোখে উচ্ছ্বাস আর চাচির মুখে একরাশ মমতা। ও হেই তো আমাদের সিতারা। চাচি মিনারা বেগম সিতারার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি দিলেন। সায়ন তো কতদিন ধরে বলছে তুমি আসবে, আজকে অবশেষে তোমাকে দেখলাম। সুমন তালুকদার সায়নের দিকে তাকিয়ে বললেন, বাহ, এতদিন পর মনে হলো তুই আসলেই বড় হয়ে গেছিস। বউ নিয়ে ঘরে ঢুকছিস। সিতারা একটু লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করল। সায়ন পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, চিন্তা করো না, সবাই তোমাকে খুব ভালোবাসবে। সিতারা ধীর কণ্ঠে বলল, আশা করি। চাচি মিনারা বেগম সিতারার হাত ধরে একটু এগিয়ে নিয়ে বললেন, বাবা, তুমি তো একদম মিষ্টি, সায়নের জন্য একদম পারফেক্ট। চাচা সুমন তালুকদার হেসে বললেন, আমার কিন্তু মনে হয় সায়ন ভাগ্যবান। সায়ন হাসতে হাসতে বলল, এটা তো সত্যিই। চাচি আদরমাখা কণ্ঠে বললেন, এসো এসো, এতক্ষণ দাঁড়িয়ে কেন? আমাদের বাড়ির বউ তো কখনোই পর নয়, তুমি এই বাড়িরই মেয়ে। সিতারার মুখে একটু স্বস্তির হাসি ফুটল। প্রথমে অচেনা লাগলেও মনে হচ্ছিল এই পরিবারটা সত্যিই আপন হয়ে উঠছে। এসো এসো, এতক্ষণ দাঁড়িয়ে কেন? আমাদের বাড়ির বউ তো কখনোই পর নয়, তুমি এই বাড়িরই মেয়ে। সিতারার মুখে একটু স্বস্তির হাসি ফুটল। প্রথমে অচেনা লাগলেও মনে হচ্ছিল এই পরিবারটা সত্যিই আপন হয়ে উঠছে। ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় বসেছে সিতারা। সারাদিনের ধকলের পর শরীরে যেন একরাশ ক্লান্তি জমে আছে। কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। সায়নের পরিবার তাকে এত সহজে আপন করে নেবে এটা সে ভাবেনি। তখন সবার সাথে কুশল বিনিময় করে হালকা খাবার খেয়ে রুমে এসেছে সিতারা। সায়ন তখনও রুমে আসেনি। হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। গ্রামের রাতগুলো এমনই শান্ত, কোলাহলহীন। সিতারা বিছানায় বসে জানালা দিয়ে চাঁদের আলো দেখতে লাগল। তখনই দরজায় আলতো শব্দ হলো। সিতারা বুঝতে পারল সায়ন এসেছে। সিতারা ধীরে দরজার দিকে তাকালো। কয়েক সেকেন্ড নীরব থাকার পর আবারও টোকা পড়ল। সে উঠে গিয়ে দরজা খুলতেই সায়নকে দাঁড়িয়ে থাকতে দেখল। সায়ন হাসল। ঘুমিয়ে পড়েছ নাকি? সিতারা মাথা নাড়ল। না, ঘুম আসেনি এখনো। সায়ন একপাশে হেলে দরজায় হেলান দাঁড়িয়ে বলল, তাহলে একটু হাঁটবে? গ্রামের রাতের পরিবেশ শহরের চেয়ে অনেক আলাদা, দেখলে ভালো লাগবে। সিতারা একটু দ্বিধায় পড়ে গেল। এই অচেনা জায়গায় রাতের বেলায় বাইরে যাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছিল না। কিন্তু সায়নের কথায় না করতে পারল না সে। শাড়ির আঁচল মাথায় ঠিকঠাক ভাবে দিয়ে বলল, আচ্ছা চলুন। সায়ন একপাশে সরে দাঁড়ালো। সিতারা ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ির আঙিনায় চাঁদের আলো ছড়িয়ে আছে, হালকা বাতাস গায়ে লাগতেই সিতারার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করল। সায়ন সামনে এগিয়ে গিয়ে বলল, এই দিকটা দিয়ে আসুন, পুকুর পাড়টা অনেক সুন্দর। রাতের চাঁদনিতে গ্রামটা আরো মোহনীয় লাগে। সিতারা ধীরে ধীরে হাঁটতে লাগলো। চারপাশের পরিবেশ তার কাছে একেবারে নতুন লাগছিল। পুকুরের কাছে এসে দুজন দাঁড়ালো। পানির ওপর চাঁদের আলো পড়ে মৃদু দুলছে। কিছুক্ষণ নীরব থাকার পর সায়ন বলল, আপনার কেমন লাগছে এখানে? সিতারা মৃদু হাসল, ভালোই। এখানে একটা অদ্ভুত প্রশান্তি আছে। শহরের মতো কোলাহল নেই, সবকিছুই শান্ত নীরব। সায়ন সিতারার দিকে তাকালো। বলল, শুধু পরিবেশ না, মানুষগুলোকেও বুঝতে পারবেন ধীরে ধীরে।
আমার পরিবার আপনাকে খুব পছন্দ করেছে। আমার চাচি তো আপনার প্রশংসায় মুখর। সিতারা লজ্জায় একটু মাথা নিচু করল। আপনার পরিবার সত্যিই খুব ভালো। আমি ভাবিনি এত সহজে আমাকে গ্রহণ করবে সবাই। সায়ন একটু হেসে বলল, আমি জানতাম তারা আপনাকে অর্থাৎ আমার ছোট্ট বউকে খুব পছন্দ করবে। সিতারা চমকে সায়নের দিকে তাকালো। ছোট্ট বউ? সায়ন মৃদু হেসে বলল, হুম, আপনি তো দেখতে ছোট্ট আর মিষ্টি। সিতারা ধীরে বলল, আমি এতটা ছোট না। সায়ন সিতারার গাল টেনে বলল, পিচ্ছি বউ তুমি একটা। আর পিচ্ছিদের পাশ বালিশ হিসেবে ব্যবহার করতে বেশ লাগে। যেমনটা আমি এখন তোমাকে বাঁশ বালিশ বানিয়ে ফেলেছি। সিতারা হতবাক হয়ে সায়নের দিকে তাকালো। কি বললেন? সায়ন মৃদু হেসে বলল, ঠিকই বলেছি। তুমি তো এত ছোট্ট আর মোলায়েম, তোমাকে পাশে পেলে ঘুমটা বোধ হয় আরও আরামদায়ক হবে। সিতারা ভ্রু কুঁচকাল। আপনি কি ইচ্ছে করেই আমাকে বিরক্ত করছেন? সায়ন হাসতে হাসতে বলল, বিরক্ত না, প্রশংসা করছি। তুমি কি বুঝতে পারছো না? সিতারা মুখ ফিরিয়ে নিল, তার গাল কেমন যেন লাল হয়ে গেছে। অন্ধকারে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের অস্বস্তিটা সে অনুভব করছিল। সিতারা জোর দিয়ে বলল, আমি পাশবালিশ নই। আর আমি ছোট নই। সায়ন কাঁধ ঝাঁকাল। ঠিক আছে, পাশবালিশ না। তাহলে বউ হয়ে থাকো কেমন? সিতারা এবার সত্যিই কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। তার চোখ বড় হয়ে গেল, মুখ হালকা হা হয়ে রইল। সায়নের ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। সে দুষ্টু হেসে বলল, একটা অনুমতি চাই দিবা? কি? তোমার গালে একটা চুমু খাই? প্লিজ? সিতারা যেন কিছুক্ষণ নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। বিস্ময় বড় বড় চোখে সায়নের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর ধকধক করে উঠল, হাতের তালু ঘামতে লাগল। সিতারা থতমত খেয়ে বলল, আপনি আপনি এটা বললেন? সায়ন কাঁধ ঝাঁকাল। হ্যাঁ বলেছি তো, খুব কি অন্যায় কিছু চেয়েছি? সিতারা দ্রুত মুখ ফিরিয়ে নিল, গলার স্বর কেমন যেন কেঁপে উঠল। আমি ঘরে যাচ্ছি। সায়ন বাধা দিয়ে বলল, আরে এমন করছো কেন? একটু আদর করলে কি হয়? আমাদের তো সম্পর্কটাই এমন। সিতারা কপালে ভাঁজ ফেলল। কেমন সম্পর্ক? সায়ন মৃদু হাসল, চোখে এক ধরনের দুষ্টুমি খেলা করছিল। যেখানে আমি চাইলে আমার ছোট্ট বউয়ের গালে একটা ছোট্ট চুমু খেতে পারি। সিতারার শ্বাস আটকে গেল। তার মুখটা আরো লাল হয়ে গেল। সে রাগে লজ্জায় কিছু বলার আগেই সায়ন এগিয়ে এসে ফিসফিস করে বলল, আচ্ছা না হয় থাক, আজ নয়, কিন্তু একদিন ঠিকই আদায় করে নেব। তারপর একরাশ হাসি নিয়ে পিছিয়ে গেল। সিতারা এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল। আচ্ছা এখন চলুন ম্যাডাম, রাত বেশি হয়ে যাচ্ছে। ঠান্ডা লেগে যাবে কিন্তু। সিতারা একটু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। দুজন ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলো। রুমে এসে সিতারা সোজা বিছানায় শুয়ে পড়ল। সায়ন গিয়ে তার পাশে আধশোয়া হয়ে বসল। যেন একটু আগে সে কিছুই বলেনি। তার কথার মাঝে সিতারাকে এলোমেলো করে দেয়নি। সিতারা সায়নের দিকে তাকালো। আপনি এত স্বাভাবিক কিভাবে থাকেন? সায়ন হাসল। মানে? সিতারা ভ্রু কুঁচকাল বলল, মানে আপনি একটু আগেই কি বললেন সেটা জানেন? সায়ন কাঁধ ঝাঁকাল। হুম জানি তো। আর জানি বলেই এত স্বাভাবিক আছি। সিতারা হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। আপনার লজ্জা বলে কিছু নেই? সায়ন মৃদু হেসে বলল, তোমার সামনে লজ্জার কি আছে? তুমি তো আমারই বউ। তো তোমার সামনে লজ্জা পাওয়ার কোনো মানে হয় না, তাই না? সিতারা এবার সত্যিই চুপ করে গেল। সায়নের যুক্তি সে আর কিভাবে খণ্ডাবে? সায়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে সিতারার মাথার কাছে রাখল। তার আঙুল সিতারার চুলের গোছায় আলতো করে ছুঁয়ে গেল। তুমি জানো শান্ত রাতগুলোতে তোমার মতো কেউ পাশে থাকলে ঘুমটা বেশি আরামদায়ক হয়? সিতারা চোখ বড় বড় করে তাকালো। আপনার ঘুমানোর জন্য আমি বাধ্য নই। সায়ন হাসল। তা ঠিক, কিন্তু তুমি পাশে থাকলে ভালো লাগে। বিশেষ করে যখন তোমার গাল লাল হয়ে যায় আর তুমি আমতা আমতা করো, তখন তো আরো মজার লাগে। সিতারা তাড়াতাড়ি উঠে বসল। আপনি খুবই বিরক্তিকর। সায়ন নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আমি জানি, কিন্তু কি করা যাবে? তুমি তো এমন পিচ্ছি বউ, বিরক্ত না করে থাকা যায়? সিতারা রাগে ঠোঁট কামড়ে ফেলল, কিন্তু কিছু বলল না। সে পাশ ফিরে শুয়ে পড়ল। সায়ন মৃদু হাসল, তারপর তার পাশে শুয়ে আলতো গলায় বলল, স্বপ্নে যদি আমাকে দেখো ভয় পেও না কিন্তু। সিতারা চোখ বন্ধ করে বলল, স্বপ্নেও আপনাকে দেখব না। সায়ন হাত টেনে সিতারাকে বুকের মাঝে নিয়ে আনল। সিতারার গুলুমুলু গালে চুমু খেল। সিতারা লজ্জায় ছেলেটার বুকে মুখ গুজে দিল। তা দেখে সায়ন মুচকি হেসে বলল, স্বপ্নে না হয় আসবো না আমি তোমার, কিন্তু তুমি তো আমার বুকে থাকতে পারো, তাই না ষোড়শী? সিতারা লজ্জায় পড়ে গেল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। সায়ন মুচকি হেসে লাইট অফ করে দিল। পরপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও। সায়ন হাত টেনে সিতারাকে বুকের মাঝে নিয়ে আনল। সিতারার গুলুমুলু গালে চুমু খেল।
সিতারা লজ্জায় ছেলেটার বুকে মুখ গুজে দিল। তা দেখে সায়ন মুচকি হেসে বলল, স্বপ্নে না হয় আসবো না আমি তোমার, কিন্তু তুমি তো আমার বুকে থাকতে পারো তাই না ষোড়শী? সিতারা লজ্জায় পড়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। সায়ন মুচকি হেসে লাইট অফ করে দিল। পরপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও। সকালে সূর্যের সোনালি আলো সিতারার মুখে পড়ল। সে ধীরে ধীরে চোখ খুলল আর সায়নের বুকের কাছে তার মাথা রাখা ছিল। সায়ন তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সিতারা কিছুক্ষণ স্থির রইল সায়নের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে। খানিক বাদে হাত বাড়িয়ে সায়নের গাল স্পর্শ করল। ঠিক তখনই চোখ গেল সায়নের ঠোঁটের পাশে কালো তিলটার দিকে। ঘোর লেগে এলো মেয়েটার হঠাৎ কি হলো কে জানে, টুপ করে চুমু বসিয়ে দিল ওই তিলটাই। সায়ন তৎক্ষণাৎ চোখ খুলল। সিতারা চমকে উঠে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? মোটেও না, আমি শুধু চোখ বন্ধ করেছিলাম। কিন্তু তুমি যেটা করেছো সেটা আমি অনুভব করেছি। সিতারা লজ্জায় আরো রক্তিম হয়ে গেল, তার মুখে কোনো কথা আসছিল না। সায়ন হেসে সিতারার কপালে চুমু খেয়ে বলল, যাক ভালোই হয়েছে, বিয়ের পর প্রথম মর্নিং কিসটা পেলাম। সিতারা লজ্জায় পড়ে গেল। সায়ন তার লজ্জার অভিব্যক্তি দেখে মৃদু হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লজ্জা পেও না, তোমারই তো স্বামী আমি তাই না? সিতারা লজ্জায় কথা বলতে পারল না। তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। তা দেখে সায়ন হেসে ফেলল। তার ষোড়শী এতটাই লাজুক ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এই লজ্জায় আর কতদিন ষোড়শী বউ? ভেতর থেকে কোনো উত্তর এল না, কিন্তু সিতারার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা যেন কল্পনায় স্পষ্ট দেখতে পেল সে। সায়ন ধীরে ধীরে উঠে বিছানা ছাড়ল। গিয়ে ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়ে বলল, এই যে বের হবে কখন? তোমার জন্য নাস্তা আনবো না, তুমি নিজে আমার সঙ্গে যাবে? ভেতর থেকে সিতারার ক্ষীণ স্বরে উত্তর এল, আমি আসছি। সায়ন হেসে বলল, আচ্ছা আমি অপেক্ষা করছি, তবে বেশি সময় নিলে কিন্তু নিজেই তোমাকে টেনে নিয়ে যাব। ভেতর থেকে কোনো উত্তর এল না। সায়ন বুঝল তার ষোড়শী বউ এখনো লজ্জায় গলে যাচ্ছে। সিতারা বের হয়ে এলো। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় সিতারার চোখ তখনও নিচের দিকেই ছিল। মুখটা লাল হয়ে আছে। সায়ন তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। এই যে এত লজ্জা পাওয়ার কি হলো? বিয়ের পর লজ্জা একটু কমালে ভালো হয় ষোড়শী। সিতারা দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সায়ন হাত ধরে টেনে নিল তাকে। না না, এভাবে পালিয়ে যাওয়া চলবে না। সিতারা ধীরে ধীরে মুখ তুলল এবং বলল, আমি কি চাচির সাথে নাস্তা বানাবো? সায়ন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার হাতের নাস্তা তো রোজ পাবো, কিন্তু এই লজ্জায় লাল হয়ে যাওয়া বউটা কি রোজ পাবো? সিতারা আর কিছু বলতে পারল না। দ্রুত রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করল। সায়ন মুচকি হেসে পেছনে থেকে বলল, ঠিক আছে, কিন্তু সাবধান, রান্না করতে করতে যেন আবার তিলটা দেখলে চুমু খেতে চলে না আসো। সিতারা থমকে দাঁড়িয়ে গেল। সায়নের কথা শুনে তার কানের পাশ পর্যন্ত লাল হয়ে গেল। কিছু না বলেই রান্নাঘরের দিকে দৌড় দিল আর সায়ন তার এই লজ্জা পাওয়া বউকে দেখে হাসতে লাগল। তারপর ধীর পায়ে সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল দেখল সিতারা ব্যস্ত হাতে নাস্তার আয়োজন করছে, পাশে মিনারা বেগম চা বানাচ্ছে। সায়ন দরজার ফাঁক দিয়ে খানিকক্ষণ সিতারাকে দেখল। মেয়েটা নিজের কাজে এতটাই মনোযোগী হয়ে আছে যে সে যে দাঁড়িয়ে দেখছে সেটা টেরও পাচ্ছে না। মিনারা বেগম সায়নকে দেখে হাসলেন। কি ব্যাপার, তুমি এইখানে উকি ঝুঁকি দিচ্ছ কেন? সায়ন চমকে উঠে বলল, কিছু না চাচি, দেখছিলাম তোমরা কি করছো। আর স্নেহা, সায়নের চাচাতো বোন কোথায়? মিনারা বেগম হাসলেন। ও তো ভোরেই বের হয়ে গেছে, আজ নাকি তার কোচিং আছে। কিন্তু তুমি সকাল সকাল উকি দিচ্ছ কেন? নতুন বউকে একা ছেড়ে ভালো লাগছে না বুঝি? সায়ন মুচকি হেসে বলল, তেমন কিছু না চাচি, এমনিতেই। এক কাপ চা পাওয়া যাবে মেহরু? সিতারা হাতের কাজ করতে করতেই বলল, পাইয়ে দেব, একটু অপেক্ষা করুন। সায়ন মুচকি হেসে বলল, জি তাড়াতাড়ি দিন ম্যাডাম। তার সাথে আমার প্রথম বউ অর্থাৎ দাদির জন্যও এক কাপ চা দিও। আচ্ছা। সিতারা মাথা নাড়ল, তারপর দ্রুত চা গুলো তৈরি করতে লাগল। মিনারা বেগম হাসতে হাসতে বললেন, বাহ, আজকালকার ছেলেরা বিয়ের পর বউয়ের হাতের রান্না খেতে এমন পাগল হয়ে যায়। সায়ন কিছু বলল না, চলে গেল সে ড্রয়িং রুমের দিকে। সায়ন চলে যেতেই সিতারা চা নিয়ে ড্রয়িং রুমে গেল। এক কাপ চা দাদিকে আর এক কাপ চা সায়নকে দিল। সায়ন চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর মুচকি হেসে বলল, চা বেশ ভালো হয়েছে ষোড়শী। সিতারা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে রইল। দাদি সায়নের কথায় হাসলেন, আহা, নতুন বউয়ের হাতের চা খেয়েই যদি এমন প্রশংসা করো তাহলে তো মনে হচ্ছে জীবনভর ওর হাতের রান্না ছাড়া চলবেই না। সায়ন মৃদু হাসল, ঠিকই বলছেন দাদি। সিতারা এবার মুখ তুলল, কিন্তু সায়নের প্রশান্ত মুখের দিকে তাকিয়েই আবার চোখ নামিয়ে ফেলল। সে কিছু না বলে রান্নাঘরের দিকে ফিরে যেতে চাইল, কিন্তু সায়ন হঠাৎ হাত ধরে আটকে দিল।
কোথায় যাচ্ছ? সিতারা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি চাচির কাছে যাব। সায়ন হেসে বলল, চাচি কি তোমার আমার থেকে বেশি দরকারি? সিতারা লজ্জায় কিছু বলল না। দাদি হেসে বললেন, আহা নাতবউ, আমার নাতিকে ফেলে কই যাও? নাস্তা করতে যাচ্ছি দাদু। সায়ন হাসতে হাসতে বলল, নাস্তা করবা তো ঠিক আছে, নাস্তা নিয়ে একেবারে রুমে চলে এসো। বলেই সায়ন রুমের দিকে চলে গেল। সিতারা নাস্তা নিয়ে রুমের দিকে গেল। রুমে ঢুকতেই সায়ন চেয়ারে বসে ফোনে কিছু একটা করছিল। সিতারা ধীর পায়ে এগিয়ে এসে নাস্তার ট্রে টেবিলে রাখল। সায়ন ফোনটা নামিয়ে তার দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলল, বাহ, আমার ষোড়শী নিজেই নাস্তা নিয়ে এসেছে। সিতারা মাথা নিচু করে বলল, আপনিই তো বললেন নাস্তা আনতে। আচ্ছা, আপনি খেয়ে নিন, আমি চললাম। সায়ন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। না, একসাথে খেতে হবে, তুমি বসো। সিতারা একটু ইতস্তত করল, আমি পরে খাবো। সায়ন একটুও পাত্তা না দিয়ে তাকে পাশে বসিয়ে দিল। একসাথে খাওয়া না হলে মজা নেই ষোড়শী। সিতারা মুখে কিছু না বলে চুপচাপ নাস্তার দিকে হাত বাড়াতেই সায়ন বলল, নাস্তা করবা তো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। সিতারা কপালে ভাঁজ ফেলে তাকালো। শর্ত? সায়ন মুচকি হেসে বলল, হ্যাঁ শর্ত, তুমি আমাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে হবে। সিতারা একদম অবাক হয়ে গেল। এটা আবার কেমন শর্ত? সায়ন গম্ভীর মুখ করে বলল, এইটা স্বামীসুলভ শর্ত, যেহেতু তুমি আমার ষোড়শী বউ, তাই তোমার হাতে না খেলে আমার নাস্তা ভালো লাগবে না। সিতারা কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে একটা রুটি ছিঁড়ে সায়নের মুখের দিকে বাড়িয়ে দিল। সায়ন খুশি হয়ে খেয়ে বলল, ওয়াও, বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। সিতারা মাথা নিচু করে বলল, আপনি না একদম শিশুর মতো আচরণ করেন। সায়ন হাসতে হাসতে বলল, শিশু হলেও তোমার স্বামী। আচ্ছা, একটা কথা বলি। সিতারা কাপা কাপা গলায় বলল, কি কথা? সায়ন হাসল, তোমার চুল খুব সুন্দর, কিন্তু সকালে ঘুম থেকে উঠে এলোমেলো হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগে। সিতারা হঠাৎই চমকে নিজের চুল ঠিক করতে গেল, কিন্তু সায়ন তার হাত ধরে ফেলল। না, ঠিক করতে হবে না, আমার ষোড়শী বউকে এলোমেলো চুলেই বেশি সুন্দর। না, ঠিক করতে হবে না, আমার ষোড়শী বউকে এলোমেলো চুলেই বেশি সুন্দর। বিকেলে নীল আকাশের বুক জুড়ে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘের দল। বাতাসে সিতারার চুলগুলো উড়ছিল এলোমেলোভাবে। সায়ন পিছন থেকে এসে ধীরে ধীরে তার কোমরের কাছে হাত রাখল। সিতারা কেঁপে উঠল একটু, কিন্তু সরল না। সায়ন মুখটা ওর চুলের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, এই চুলের গন্ধটা কেন এত ভালো লাগে বলো তো? সিতারা লজ্জায় মাথা নিচু করল। সায়ন হেসে বলল, লজ্জা পাচ্ছ? সিতারা মাথা নাড়ল। সায়ন ধীরে ধীরে ওর ঘাড়ের কাছে মুখ নামিয়ে দিল। গরম নিঃশ্বাসে সিতারার সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সিতারা ধীরে ধীরে মুখ ফিরিয়ে ওর চোখে চোখ রাখল। সায়ন হেসে বলল, তুমি জানো, তোমাকে দেখলেই আমার মনে হয় এই মেয়েটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখি, যাতে কেউ না দেখে, কেউ না ছুতে পারে। সায়ন ওর হাত ধরে আলতো করে টেনে নিল। বলল, চলো আজ কোথাও বের হই। তোমাকে আজ একটু নিজের মতো করে সময় দিতে চাই, শুধু আমি আর তুমি। সিতারা অবাক চোখে তাকালো। কোথায় যাব? এই গ্রামে একটা নদী আছে, চলো নদীর পাড়ে যায়। যাব, স্নেহা সহ আসুক তারপর। সিতারা এক মুহূর্ত চুপ করে থাকলো, কিছু যেন ভাবছে। সায়ন তার চোখে তাকিয়ে মুচকি হাসল। কি হলো? ভাবছ কেন? সিতারা ধীর গলায় বলল, স্নেহা তো এখনো আসেনি, আমরা একটু অপেক্ষা করলেই তো পারি। সায়ন মাথা নাড়ল এবং বলল, না, আমি তোমাকে একা নিয়ে যেতে চাই, শুধু তুমি আর আমি। নদীর পাড়ে বসে কথা বলবো, তোমার হাত ধরে হাঁটবো, তোমার খোলা চুল বাতাসে উড়বে, আমি তোমার পাশে বসে তোমার চোখের দিকে তাকিয়ে থাকব। সিতারা লজ্জায় মাথা নিচু করল। এত সব কেন ভাবছেন? সায়ন হাসল, কারণ তুমি আমার বউ, তোমার সঙ্গে সময় কাটানোর অধিকার আমার আছে, তাই না? সিতারা কিছু বলল না, শুধু মুখে হালকা হাসি ফুটে উঠল। এরপর বিকেলে সিতারা আর সায়ন নদীর পাড়ে গেল। নদীর শান্ত জলরাশি সূর্যের শেষ আলোয় ঝিলমিল করছিল। বাতাসে শীতলতা, আর সেই সঙ্গে সিতারার এলোমেলো চুল উড়ে এসে সায়নের গালে লাগছিল। সায়ন ধীরে ধীরে সিতারার হাত ধরে বলল, এই সময়টুকু শুধু আমাদের, কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই। সিতারা নদীর পানির দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সায়ন হঠাৎই তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি কি জানো, এই খোলা বাতাসে তোমার গন্ধটাই সবচেয়ে বেশি লাগে? সিতারা চমকে তাকালো। আপনি না সবসময় এমন কথা বলেন কেন? সায়ন মুচকি হেসে বলল, কারণ আমার ষোড়শী বউয়ের প্রতিটা কিছুই ভালো লাগে। সিতারা মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু তার গাল লজ্জায় রঙিন হয়ে উঠল। সায়ন ধীরে ধীরে সিতারার আঙুলে আঙুল জড়িয়ে বলল, জানো, আমি স্বপ্ন দেখতাম আমার বউ এমন হবে, যে লাজুক হবে, রাগ করবে, আবার ভালোবাসবে, কিন্তু তুমি তো তার চেয়েও বেশি সুন্দর।
সিতারা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল, তারপর ধীর গলায় বলল, আমি কি সত্যিই এতটা ভালো? সায়ন স্নেহভরা চোখে তাকিয়ে বলল, তুমি কল্পনার থেকেও বেশি ভালো আমার ষোড়শী রানী, কারণ তোমাকে ভালোবাসি। তোমার প্রতিটা ছোট ছোট ব্যাপার আমাকে টানে, আমাকে আবিষ্ট করে। সিতারা আর কিছু বলল না, শুধু নদীর পাড়ের ঘাসের ওপর বসে পড়ল। সায়নও তার পাশে বসল, দুজনের মাঝে এক ধরনের নীরবতা নেমে এল। বাতাস বইছিল ধীর গতিতে, নদীর ঢেউ গুনগুনিয়ে যেন কিছু বলতে চাইছে। সায়ন ধীরে ধীরে তার হাত ধরল, আঙুলগুলো শক্ত করে জড়িয়ে নিল সাথে। সিতারা চমকে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সায়ন হাসল, তারপর একদৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ষোড়শী, জানো তুমি আমার জীবনের সবচেয়ে জোস একজন। সিতারা এবার সত্যিই লজ্জায় চোখ নামিয়ে ফেলল। সায়ন তার চিবুক স্পর্শ করে ধীরে ধীরে বলল, তুমি এত লজ্জা পাও কেন বউ? তোমাকে কিছু বলতেই পারি না, তুমি লজ্জায় লাল হয়ে যাও। সিতারা চুপ করে রইল, চোখ নামিয়ে আঙুল দিয়ে ঘাস খোঁচাতে লাগল। নদীর বাতাস আরও একটু জোরে বইতে লাগল। সায়ন হঠাৎ করেই বলে উঠল, তুমি কি আমাকে ভালোবাসো মেহরু? সিতারা কিছুক্ষণ চুপ করে রইল। সায়নের প্রশ্ন শুনে তার বুকের মধ্যে যেন অদৃশ্য কোনো বোঝা চাপা পড়ল। সে সায়নের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখ থেকে কোন শব্দ বের হচ্ছিল না। সায়ন আবারও বলল, কি হয়েছে সিতারা? কেন চুপ থাকো? আপনার কি মনে হয়? সায়ন সিতারাকে খেপাতে বলল, আমার মনে হয় ভালোবাসো না। সিতারা এইবার খেপে গেল। সে রেগে গিয়ে বলল, ভালোবাসি কথাটা কি বলতেই হবে? নিজে বুঝে নিতে পারেন না? সায়ন হেসে পাল্টা প্রশ্ন করল, ভালোবাসো? সিতারা এবার নরম হয়ে এলো। সে আশেপাশে তাকালো, এই দিকটায় কেউ নেই। তারপর ঠোঁট ফুলিয়ে সায়নের বাহু জড়িয়ে ধরে বলল, বাসি তো। সায়ন সিতারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ালো। সায়ন কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সিতারা তার চোখে চোখ রেখে হালকা হাসল। সায়ন আবারও নরম স্বরে প্রশ্ন করল, তুমি সত্যিই আমাকে ভালোবাসো? সিতারা হালকা ঝুঁকে সায়নের গা ঘেঁষে চলে এসে বলল, হ্যাঁ সত্যিই। ভালোবাসাটা কি চিরকাল থাকবে? এই ভালোবাসা কখনো শেষ হবে না। সায়ন সিতারার কথায় গভীর এক বিশ্বাস অনুভব করল। তার হৃদয় থেকে এক অদৃশ্য বোঝা যেন পড়ে গেল। সে সিতারার গা ঘেঁষে এসে হাত রাখল তার কোমরে। সায়ন সিতারাকে আরো কাছে টেনে নিল। কপালে চুমু খেল মেয়েটার। পর বলল, তাহলে চলো বাসায় যাওয়া যাক। অতঃপর তারা দুজন বাসায় গেল। তখন সন্ধ্যা। সায়ন যাওয়ার পথে দোকান থেকে কিছু নাস্তা নিয়ে গেল সন্ধ্যার জন্য। বাসায় পৌঁছে দেখল মিনারা বেগম চা বানাচ্ছেন। সিতারাকে দেখে তিনি বললেন, মা তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। সায়ন তার আনা নাস্তার প্যাকেটটা মিনারা বেগমের হাতে দিয়ে বলল, এই নাও চাচি, কিছু নাস্তা এনেছি। মিনারা বেগম বললেন, এসবের কি দরকার ছিল? আমি আর তোমার দাদি মিলে নাস্তা বানিয়েছি তোমাদের জন্য। নাস্তা বানানোর জন্য ধন্যবাদ চাচি। আরেকটা কথা, আমরা কিন্তু কাল চলে যাব চাচি। এ মাসে কি এসেছো তো 2 দিন হলো মাত্র। আসলে চাচি কাজের জন্যই যেতে হচ্ছে, পরে ইনশাআল্লাহ আবার আসবো। আচ্ছা যাও, বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য নাস্তা দিচ্ছি। অতঃপর সায়ন ও সিতারা ফ্রেশ হতে চলে গেল। সায়ন এবং সিতারা ফ্রেশ হয়ে ফিরে এসে দেখল মিনারা বেগম সুন্দরভাবে নাস্তা সাজিয়ে রেখেছেন। তারা চুপচাপ বসে নাস্তা করতে লাগলো, একে অপরকে মাঝে মাঝে চুপ করে দেখে নিচ্ছিল। সিতারা তার হাতের কাপে চা তুলে নিতে নিতে বলল, চাচি আপনার হাতের চা সত্যিই অসাধারণ। মিনারা বেগম হাসলেন, তোমরা সবাই তো এক একটা প্রশংসা করার যন্ত্র। চলো খেয়ে নাও। আর হ্যাঁ, পরের বার যখন আসবে তখন নাতি নাতনি কিছু একটা নিয়ে আসবে কিন্তু। মিনারা বেগম এর কথায় সায়নের কাশি উঠে গেল। সে কোনোরকম নিজেকে সামলে বলল, চাচি এটা কি নতুন কোনো চাপ দিলেন? পরের বার আসলে অবশ্যই কিছু আনবো, তবে নাতি নাতনি নিয়ে তো আপনি একটু তাড়াতাড়ি ভাবছেন। চাচি এটা কি নতুন কোনো চাপ দিলেন? পরের বার আসলে অবশ্যই কিছু আনবো, তবে নাতি নাতনি নিয়ে তো আপনি একটু তাড়াতাড়ি ভাবছেন। সিতারা মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলল না, শুধু চায়ের কাপে চুমুক দিল। সায়ন একপাশে তাকিয়ে মুচকি হাসল। তার স্ত্রী যে এত লজ্জাবতী সেটা সে ভালোই জানে। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে সায়ন ও সিতারা ব্যাগ গোছাচ্ছ। সকালেই তারা চলে যাবে। সিতারা জামা গুছাতে গুছাতে এক মুহূর্তের জন্য থেমে গেল। একটা অদ্ভুত মন খারাপ তাকে গ্রাস করল। এই কয়েকটা দিন এখানে কাটিয়ে তার মনে হচ্ছে যেন বহুদিনের চেনা জায়গা ছেড়ে চলে যাচ্ছে। সায়ন খেয়াল করল সিতারা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে সিতারার পাশে দাঁড়ালো। নরম গলায় বলল, মন খারাপ লাগছে? সিতারা কিছু বলল না, শুধু মাথা ঝাঁকিয়ে না বলার চেষ্টা করল। কিন্তু তার চোখের ভাষা যে স্পষ্ট বলে দিচ্ছে তার যেতে ইচ্ছে করছে না। কিন্তু কিছু করার নেই, যেতেই হবেই।
সায়ন মুচকি হেসে বলল, তুমি তো পুরো জায়গাটার সাথে মিশে গেছো। যেতে ইচ্ছে করছে না তাই না? সিতারা চুপ করে থাকলো, চোখ নামিয়ে নিল। সায়ন ধীরে ধীরে সিতারার সামনে গিয়ে দাঁড়ালো। নরম স্বরে বলল, শোনো, জায়গার চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আমি আছি সেখানে তোমার সবকিছু থাকবে, ঠিক আছে? সিতারা মুখ তুলে সায়নের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো। সায়ন হেসে বলল, এখন ব্যাগ গোছাও। সকালে তোমাকে আর ঘুম থেকে উঠতে ডাকতে চাই না। সিতারা এবার মুখ ফুলিয়ে বলল, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে ডাকতে হবে? সায়ন মুচকি হেসে বলল, তুমি আমার জন্য তো চিরকালই ছোট। সিতারা লজ্জায় চোখ ফিরিয়ে নিল আর সায়ন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্ত্রীর দিকে। সকালে সূর্য ওঠার আগেই তারা বেরিয়ে পড়ল। এইভাবেই কেটে গেল আরও কিছু মাস। সিতারার বয়স এখন 17 বছর। কয়েক মাস আগেই সে 17 বছরে পা দিয়েছে। তার জন্মদিনটা বেশ সুন্দর করেই সেলিব্রেট করেছে সায়ন। বর্তমানে সিতারা রুমে বসে সায়নের জন্য অপেক্ষা করছে। রাত 12টা বেজে গেছে, তার ডাক্তার সাহেব এখনো এলো না। সিতারা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। রাত গভীর হয়ে আসছে কিন্তু সায়নের কোনো খোঁজ নেই। ফোনও করেনি আজ। সাধারণত দেরি হলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দেয়, কিন্তু আজ কিছুই নেই। তার ভেতরে অস্থিরতা বাড়তে লাগল। কি করছে সায়ন? ঠিক আছে তো? ঠিক তখনই দরজার সামনে শব্দ হলো। সিতারা তড়িঘড়ি দরজা খুলে দেখল সায়ন ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে জুতো খুলতে খুলতে বলল, এত দেরি হবে বুঝতে পারিনি। তুমি খাবার খেয়েছ? সিতারা কিছু বলল না। চোখ নামিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল। সায়ন তার দিকে তাকিয়ে বুঝতে পারল অভিমান হয়েছে মেয়েটার। সে একটু হাসল, ধীরে ধীরে এগিয়ে এসে সিতারার মাথায় হাত রাখল। সরি, অনেক ব্যস্ত ছিলাম আজ। জানো তো, পেশেন্টদের ফেলে আসতে পারি না। সিতারা তবুও কিছু বলল না। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সায়ন এবার সত্যি মন দিয়ে তাকালো তার দিকে। ক্লান্তির মাঝেও সে মুগ্ধ হলো মেয়েটার অভিমানী চেহারা দেখে। সে আস্তে করে সিতারার কাঁধে হাত রেখে বলল, খাওনি এখনো তাই না? অভিমানী সিতারা এবার মুখ খুলল। বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা আমার অভিমানী বউ, আপনি খাবার নিয়ে একেবারে রুমে আসুন, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। বলেই সায়ন কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সায়ন ফ্রেশ হয়ে এসে দেখল সিতারা খাবার নিয়ে এসে বসে আছে। সায়ন এগিয়ে এসে সিতারার পাশে বসে আদুরে গলায় বলল, আমার চুলটা মুছে দিবে বউ? অভিমানী সিতারা সায়নের কথা ফেলতে পারল না। চুপচাপ ছেলেটার চুল মুছে দিল। এরপর কোনো কথা না বলে নিজ হাতে সায়নকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। এরপর খাবারের প্লেট কিচেনে রেখে এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল। সায়ন চুপচাপ মেয়েটার কাজ দেখলট। মেয়েটা আজকাল বেশ অভিমানী হয়ে গিয়েছে। সায়ন গিয়ে মেয়েটার পাশে শুয়ে পড়ল। হাত টেনে জড়িয়ে ধরল মেয়েটাকে। কিন্তু মেয়েটা মুচড়া মুচড়ি শুরু করল। সায়ন আর না পেরে প্রথমবারের মতো মেয়েটার ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিল। অতঃপর সায়ন নিয়ন্ত্রণ হারালো। বউকে একেবারে নিজের করে নিল। এইভাবেই কেটে গেল আরও কিছু দিন। সিতারা এবং সায়ন একসাথে কাটানো সময়গুলো উপভোগ করছিল। কিন্তু সিতারা কিছুদিন ধরেই একটু অস্বস্তি অনুভব করছিল। মাথা ঘোরানো, একটু বেশি ক্লান্তি, সব কিছু মিলিয়ে কিছু একটা অদ্ভুত লাগছিল। সায়ন কিছুটা চিন্তিত। মেয়েটা কয়েকদিন ধরেই বলছে তার দুর্বল তো লাগে, মাথা ঘুরাই। সায়ন সিদ্ধান্ত নিল সিতারাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সায়ন সিতারাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, মিসেস সিতারা, আপনি প্রেগন্যান্ট। তবে চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। সিতারা কিছুক্ষণ চুপ করে রইল, তার মাথায় যেন বজ্রপাতের মতো আঘাত লাগল। সায়নও প্রথমে কিছুটা চমকে উঠল, তবে তার মুখে চিন্তার কোনো ছাপ দেখা গেল। সে হালকাভাবে সিতারার হাতটা ধরল এবং গম্ভীর গলায় বলল, বাসায় চলো। সিতারা সায়নের হাত শক্ত করে ধরে বাসায় ফিরে এল। বাসায় ফিরে সিতারাকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, তুমি ঔষধগুলো খাওনি? না। কিন্তু কেন? কারণ আমার বাচ্চা চাই। আপনি সারাদিন বাইরে থাকেন। তাহিনা কলেজে আর কোচিংয়ে থাকে, বাসায় শুধু আমি আর আম্মু একা। আম্মুও নিজের রুমে থাকে সব সময়। আমি একা হয়ে যায়। একা একা ভালো লাগে না আমার। বলতে বলতেই মেয়েটা সায়নের ভয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। তা দেখে সায়ন সিতারাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা আচ্ছা, চুপ করো। ঠিক আছি, আমি কিছু বলছি না তোমাকে। তবে সাবধানে থাকবে সব সময়। সিতারা খুশি হয়ে গেল। সায়নকে শক্ত করে জড়িয়ে ধরল। সমাপ্ত।